আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা কার্ডিয়াক ফিজিওলজির বা কার্ডিওভাস্কুলার ফিজিওলজির প্রথম ভিডিওটা দেখব। এখানে আমরা শিখব আমাদের নর্মাল যে মাসেল আছে তার থেকে আমাদের কার্ডিয়াক মাসেল কী করে আলাদা, মানে কিছু স্পেশাল প্রপার্টিস আছে, এই প্রপার্টিসগুলো নিয়ে আমরা জানব। তো এইগুলো ইউজুয়ালি আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে। আমার মনে হয় না এখানে মুখস্থ করার কোনো কিছু আছে, খুবই মজাদার একটা বিষয়। যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমার মনে হয় এগুলো মনে রাখা খুব ইজি আমাদের জন্য। তো আমরা শুরু করি। আমরা হার্ট নিয়ে তো অলরেডি জানি, তাই না? আমরা অ্যানাটমিতে পড়েছি যে হার্ট ইজ আ পাম্পিং অর্গান, যেখানে দুইটা পাম্প থাকে, একটা হচ্ছে রাইট সাইডেড পাম্প যেটাকে আমরা সংক্ষেপে বলি রাইট হার্ট, আর একটা লেফট সাইডেড পাম্প যেটা হচ্ছে আমাদের লেফট হার্ট বলি সংক্ষেপে। কেমন? তো রাইট সাইডের যে পাম্পটা এটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশনে আমাদের ব্লাড সাপ্লাই দেয়, আর লেফট সাইডের যেটা, এই লেফট সাইডেরটা আমাদের সাপ্লাই দেয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। এবং তাছাড়া হার্টের 4টা চেম্বার আছে, আমাদের 2টা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল। আর 2টা অ্যাট্রিয়ামের ভিতরে যে পর্দাটা থাকে তার নাম হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, আর 2টা ভেন্ট্রিকুলার মাঝে যে পর্দা থাকে তার নাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এবং এই যেই হার্টের রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভাল্ব থাকে, এই ভাল্বকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব বা রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব। লেফট সাইডেও জাস্ট সেম একটা ভাল্ব থাকে, এটাকে আমরা বলি হচ্ছে মাইটাল ভাল্ব বা লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব। আর আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে যখন হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্কটা উঠে যায়, এই পালমোনারি ট্রাঙ্কের এইখানে একটা সেমিলুনার ভাল্ব থাকে, এটাকে আমরা পালমোনারি ভাল্ব বলি। আর লেফট হার্ট থেকে যখন আমাদের অ্যাওর্টা উঠে যায়, এই অ্যাওর্টার মাথায়ও একটা ভাল্ব থাকে, এই ভাল্বটাকে আমরা বলি সেমিলুনার ভাল্ব বা অ্যাওর্টিক ভাল্ব। ঠিক আছে? তো এতটুকু হচ্ছে আমাদের অ্যানাটমির বেসিক। আরও অনেক ডিটেলস অ্যানাটমি আছে, ওগুলো তো আমাদের লাগবে না, সুতরাং আমি বাদ দিচ্ছি। কেমন? এখন আসুন, এই যে হার্ট, এই হার্টটা মেইনলি কী দিয়ে তৈরি? আমরা জানি আমাদের দেহে যেই মাস্কুলার টিস্যু আছে, আমরা হিস্টোলজিতে পড়েছি বা অ্যানাটমিতে পড়েছি যে আমাদের মাস্কুলার টিস্যু, বা আমরা এইচএসসিতেও পড়েছি, মাস্কুলার টিস্যু মেইনলি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেল বা স্ট্রাইটেড মাসেল, আর একটা হচ্ছে আমাদের নন স্ট্রাইটেড মাসেল যেটাকে আমরা স্মুথ মাসেল বলি, আর এই দুইটার মাঝে একটা আছে যেটাকে আমরা বলি কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল বোথ স্ট্রাইটেড এবং এটা দেখা যায় অনৈসিকও। ঠিক আছে? তাহলে এই 3 টাইপের মাসেলের কথা আমরা চিন্তা করি। তো এখন আমাদের হার্টে যেই মাসেলটা আছে, এই হার্টের মাসেলকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক মাসেল। ঠিক আছে? তো কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2 টাইপস অফ ফাইবার নিয়ে গঠিত। ঠিক আছে? বা 2 টাইপস অফ সেল নিয়ে গঠিত। এখানে কিছু সেলকে আমরা বলি বা কিছু ফাইবারকে আমরা বলি হচ্ছে কন্ট্রাকটাইল সেল। এই কন্ট্রাকটাইল সেলগুলো হচ্ছে আমাদের মেইনলি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যে মাসেলটা আছে এটা নিয়ে গঠিত হয়। ঠিক আছে? তাহলে কার্ডিয়াক মাসেলকে আমরা মেইনলি 2টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রাকটাইল টিস্যু বা কন্ট্রাকটাইল সেল, যেগুলো হচ্ছে মেইনলি আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল নিয়ে গঠিত হবে। আর একটা হচ্ছে কন্ডাকটিভ টিস্যু বা কন্ডাকটিভ মাসেল বা জাংশনাল টিস্যু বলি যেগুলোকে আমরা। এইটা মেইনলি হচ্ছে আমাদের যেই ইম্পালসটা তৈরি হয় আমাদের হার্টে, এই ইম্পালসটা প্রোপাগেশন করে বা কন্ডাকশন করে আমাদের হার্টে ছড়িয়ে দেয়। তো আমাদের যে কন্ট্রাকটাইল মাসেল, এই কন্ট্রাকটাইল মাসেল আমাদের জাস্ট স্কেলেটাল মাসেল যেরকমভাবে কন্ট্রাক্ট করে, আমরা তো মাসেল কন্ট্রাকশন অলরেডি পড়ে ফেলেছি, তাই না? তো মাসেল কন্ট্রাকশন যেভাবে কন্ট্রাকশন হয়, এক্স্যাক্টলি এই কন্ট্রাকটাইল যে মাসেলটা আছে আমাদের হার্টের, এটাও এক্স্যাক্টলি সেম ওয়ে লাইক দ্য স্কেলেটাল মাসেল কন্ট্রাক্ট করে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এইখানে যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনের ডিউরেশনটা একটু বেশি। ঠিক আছে? আর যেটা আমাদের কন্ডাকটিভ টিস্যু বা জাংশনাল টিস্যু, এটা কন্ট্রাক্ট করে ঠিক আছে, কিন্তু খুবই ফিবল কন্ট্রাক্ট করে। কারণ এখানে যেই কন্ট্রাকটাইল ফাইব্রিল মানে অ্যাক্টিন মায়োসিন, এইগুলো খুবই কম পরিমাণ থাকে। তো অ্যাক্টিন মায়োসিন যদি না থাকে তাহলে তো তার কন্ট্রাকটাইল প্রপার্টিও তো থাকবে না, তাই না? তাহলে এদের কাজ কি? এই কন্ডাকটিভ টিস্যু যেটা আছে এটা মেইনলি হচ্ছে আমরা অটোমেটিকভাবে আমাদের দেহে যেই কার্ডিয়াক ইম্পালসগুলো তৈরি হয় বা হার্টবিট তৈরি হয় বা আমাদের যেই সিস্টোল ডায়াস্টোল হয়, এগুলোর জন্য যেই ইলেকট্রিক্যাল ডিসচার্জটা প্রয়োজন, এই ডিসচার্জটা তৈরি করা অটোমেটিকভাবে এবং সেটা হার্টের বিভিন্ন জায়গায় বহন করা, এটাই হচ্ছে আমাদের এই কন্ডাকটিভ বা জাংশনাল টিস্যু বা কন্ডাকটিভ বা জাংশনাল টাইপ অফ কার্ডিয়াক টিস্যুর কাজ। বোঝা গেল? তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের হার্টে 2 টাইপের মাসেল আছে বা 2 টাইপের টিস্যু আছে। একটা হচ্ছে কন্ট্রাকটাইল টিস্যু আর একটা হচ্ছে কন্ডাকটিভ বা জাংশনাল টিস্যু। কন্ট্রাকটাইল টিস্যু হচ্ছে কন্ট্রাক্ট করে, সিস্টোল ডায়াস্টোল করে, আর কন্ডাকটিভ টিস্যু বা জাংশনাল টিস্যু এটা হচ্ছে কন্ট্রাক্ট করতে পারে না অতটা জোরে, কিন্তু এটা অটোমেটিক্যালি কিছু
কার্ডিয়াক ইম্পালস তৈরি করে বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে। এই অ্যাকশন পোটেনশিয়ালটা তারপরে এরাই হার্টের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। এখন আমরা তো ছোটোবেলা থেকেই পড়ে আসছি স্মুথ মাসেল কীরকম দেখতে মাকু আকৃতির, তাই না? আবার আমরা স্কেলেটাল মাসেলও দেখেছি যে সেটা হচ্ছে আমাদের স্ট্রাইটেড মাসেল থাকে এবং লম্বা লম্বা থাকে প্যারালাল। আর কার্ডিয়াক মাসেলে কী বলেছিলাম আমরা, যে কার্ডিয়াক মাসেলটা জাস্ট লাইক স্কেলেটাল মাসেল, কিন্তু এখানে অনেক আড়াআড়ি অনেকগুলো ব্রাঞ্চিং প্যাটার্ন থাকে, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক মাসেলটা অনেক ব্রাঞ্চিং থাকে। এখন কার্ডিয়াক মাসেলের ভিতরে যদি আসি, তাহলে কার্ডিয়াক মাসেলের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই যেই স্ট্রায়েশন, এই স্ট্রায়েশন বাদেও আমাদের যেই মেমব্রেনগুলো আছে, মেমব্রেনগুলোর ভিতরে ইনভেজিনেট হয়ে একটি স্পেশাল জিনিস তৈরি করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইন্টারকালারের ডিস্ক, ঠিক আছে? এই ইন্টারকালারের ডিস্কটা এই কার্ডিয়াক মাসেলের একটা স্পেশাল বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে ব্রাঞ্চিং সেল থাকে। যেমন আপনি স্কেলেটাল মাসেল বা স্মুথ মাসেলে কিন্তু কোনো ব্রাঞ্চিং প্যাটার্ন খুঁজে পাবেন না, কিন্তু এখানে খুঁজে পাবেন। বোঝা গেল? আর আমাদের যে কন্ডাকটিভ টাইপ অফ টিস্যু, এই কন্ডাকটিভ টিস্যু আমাদের কিছু পার্ট থাকে। একটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড বা যেটাকে আমরা এসএ নোড বলি। এই এসএ নোডটা থাকে হচ্ছে আমাদের যেটা রাইট অ্যাট্রিয়ামের জাস্ট সুপিরিয়র ভেনা কাভার ওপেনিংয়ের ওইখানেই থাকে। এইখান থেকে 3টা ইন্টারনোডাল পাথ হয়ে দিয়ে এটা এভি নোডে যায়। 3টা ইন্টারনোডাল পাথ হয়ে কি, একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র, একটা অ্যান্টেরিয়র, আর একটা হচ্ছে আমাদের মিডিল ইন্টারনোডাল পাথ হয়। এবং অনেক সময় আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকলের দিকে আর একটা পাথ হয়ে থাকে, এটাকে আমরা বলি ব্যাকম্যানস বান্ডেল, ঠিক আছে? আর এই 3টা ইন্টারনোডাল পাথ হয়ে যেখানে গিয়ে আমাদের কার্ডিয়াক ইম্পালসটা প্রোপাগেট করে বা কন্ডাকশন করে, সেটাকে আমরা বলি হচ্ছে এভি নোড। এভি নোড থেকে বান্ডেল অফিস বা আমরা এটাকে বলি হচ্ছে এভি বান্ডেল। সেইখান থেকে লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ হয়ে পার্কেনজি ফাইবার হয়ে আমাদের হার্টের যে মাসেল, এই মাসেলে হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসটা হচ্ছে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমাদের কন্ডাকটিভ টিস্যুর কাজ। এটা আমরা আগেও পড়েছি, আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম ওই বইগুলোতেও এগুলো লেখা ছিল, তাই না? তো এতটুকু জাস্ট বেসিক আগের বিষয়ে আমি রিভিউ করলাম। এখন আসুন, এই যেই 2 টাইপের স্পেশাল টিস্যু আমাদের হার্টে আমরা দেখতে পাচ্ছি, এইটার বৈশিষ্ট্য কী? সবথেকে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য এটা, সেটা হচ্ছে এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি মানে আপনি যদি এই হার্ট মাসেলকে অ্যাডিকুয়েট স্টিমুলাস দেন, সেটা হতে পারে কোনো ইলেকট্রিক্যাল স্টিমুলাস, হতে পারে কোনো থার্মাল স্টিমুলাস বা কোনো মেকানিক্যাল স্টিমুলাস। যদি অ্যাডিকুয়েট স্টিমুলাস, অ্যাডিকুয়েট বলতে আমি বোঝাচ্ছি এটা স্ট্রেংথে অ্যাডিকুয়েট হতে পারে অ্যান্ড ডিউরেশনে অ্যাডিকুয়েট হতে পারে, তাহলে আমাদের কার্ডিয়াক মাসেল এক্সাইট হবে। এক্সাইট হওয়ার আমরা জানি যে সকল কন্ট্রাক্টাইল টিস্যু আছে, যে মাসেলগুলো, এগুলো এক্সাইট হওয়া মানে কি, কন্ট্রাক্ট করা। তার মানে এদের বায়োলজিক্যাল রেসপন্সটা হবে কন্ট্রাকশন, ঠিক আছে? আর এই যেই কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনের আরেকটা নাম আমরা কি বলি, বাথমোট্রপিক ফ্যাক্টর, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আবার ডিটেলস জানবো। তাহলে আমাদের কার্ডিয়াক মাসেল এক্সাইটেবল হতে পারে যদি এখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল, থার্মাল আর মেকানিক্যাল স্টিমুলেশন দেওয়া হয়, তাহলে এটা এক্সাইট হবে বা এটা কন্ট্রাকশন করবে। তাহলে প্রথমটা হচ্ছে এক্সাইটেবিলিটি, ঠিক আছে? আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অটোরিদমিসিটি। অটোরিদমিসিটি মানে অটো মানে কি, অটোমেটিক, আর রিদমিসিটি মানে কি, একটা রিদম থাকবে, তাই না? তো আমরা তো একটু আগেই দেখলাম যে কার্ডিয়াক মাসেল হচ্ছে এক্সাইটেবল। কার্ডিয়াক মাসেল তো অবশ্যই এক্সাইটেবল, কিন্তু কার্ডিয়াক মাসেলের আর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে জাংশনাল টিস্যুগুলো আছে, এগুলো সেলফ এক্সাইটেটরি। তার মানে আমরা নর্মালি তো বললাম যে কার্ডিয়াক মাসেল তখন এক্সাইটেবল যখন বাইরে থেকে আমরা ইলেকট্রিক্যাল, থার্মাল বা মেকানিক্যাল স্টিমুলেশন দিব, কিন্তু এটার বাইরেও যে জাংশনাল টিস্যুগুলো আছে বা স্পেশালাইজড এই টিস্যুগুলো আছে বা কন্ডাক্টিভ টিস্যু আছে আমাদের হার্ট মাসেলের ভিতরে, এইগুলো সেলফ এক্সাইটেটরি। তার মানে এরা নিজে থেকে নিজেই ইম্পালস তৈরি করতে পারে। এই যে নিজে থেকে নিজেই ইম্পালস তৈরি করতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে অটোমেটিসিটি। এবং শুধু যে এরা এই ইম্পালসটা অটোমেটিক্যালি তৈরি করতে পারে তা না, এটা তৈরি করার পাশাপাশি এরা এটা কন্ডাক্টও করতে পারে, এবং একটা রেগুলার ইন্টারভ্যালে এই ইম্পালসগুলো জেনারেট করে করে এরা কন্ডাক্ট করে। তাহলে একটা রেগুলার ইন্টারভ্যালে বা রেগুলার রিদমে যেহেতু এরা কন্ট্রাক্ট করে বা এরা যে ইম্পালসটা জেনারেট করে, এই কারণে এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে রিদোমেসিটি। তাহলে একদিকে দেখলাম এরা অটোমেটিসিটি শো করছে, আরেকদিকে দেখলাম এরা রিদোমেসিটি শো করছে। এই দুইটাকে একত্রে আমরা বলি হচ্ছে রিদোমেসিটি, অটোরিদোমেসিটি, ঠিক আছে? তাহলে অটোরিদোমেসিটি আর একটা বৈশিষ্ট্য। এখন এই অটোরিদোমেসিটি এক একটা টিস্যুর এক এক রকম হয়। ফর এক্সাম্পল আমরা যদি সাইনোয়েট্রিয়াল নোডের কথা চিন্তা করি, স্যান মানে সাইনোয়েট্রিয়াল নোড, ঠিক আছে?
এটা 70 থেকে 80টা ইম্পালস পার মিনিটে জেনারেট করতে পারে। আবার যদি এভি নোডের কথা চিন্তা করি তাহলে আর একটু কম পারে, সেটা 40 থেকে 60টা ইম্পালস করতে পারে। যদি বান্ডেল অফ হিউজ বা এভি বান্ডেলের কথা বলি সে হচ্ছে 30 থেকে 36টি পারে। আর যদি পার্কিনজি ফাইবারের কথা বলি সে সব থেকে কম মানে 15 থেকে 40টা ইম্পালস পার মিনিটে তৈরি করতে পারে। বোঝা গেল? এখন এই যে অটোরিদমিসিটি প্রপার্টিটা আছে আমাদের যে হার্ট মাসেলের, স্পেশালি যে কন্ডাক্টিভ টিস্যুটার, এইটা কিন্তু আবার মডিউলেট করা যায়। কি করে? আপনি নার্ভাস ফ্যাক্টর বা কোনো ড্রাগ বা হরমোন দিয়ে এটা মডিউলেট করতে পারবেন বা ইনফ্লুয়েন্স করতে পারবেন। ঠিক আছে, তাহলে 2টা বৈশিষ্ট্য শেষ। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা অলরেডি আমাদের বলা হয়ে গেছে যে আমাদের যেই হার্ট মাসেলের যে স্পেশালাইজ টিস্যুগুলো আছে এগুলো সেলফ এক্সাইটেটরি বটেই, সাথে অটোরিদমিসিটি থাকে, এবং এই অটোরিদমিক যেই ইম্পালসটা এরা জেনারেট করে এটা তারা কন্ডাক্ট করতে পারে। তো যেই পাথওয়ে দিয়ে এরা কন্ডাক্ট করে এটাকে আমরা বলি কন্ডাক্টিভ পাথওয়ে বা জাংশনাল পাথওয়ে বা জাংশনাল টিস্যু। তো এই জাংশনাল টিস্যু কী নিয়ে গঠিত? আমরা প্রথমে পাই হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোড, অলরেডি বলেছি। তারপরে আমাদের হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে আবার 3টা আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর হচ্ছে আমাদের মিডল। তো এই অ্যান্টেরিয়রটাকে অনেক সময় আমরা বলি ব্যাকম্যানস বান্ডেল, মিডলটাকে আমরা বলি ওয়েঙ্কেব্যাকস ট্র্যাক্ট বা ট্র্যাক্ট অফ ওয়েঙ্কেব্যাক, আর পোস্টেরিয়রটাকে বলি ট্র্যাক্ট অফ থোরেল। এবং এই 3টা পাথ হয়ে গিয়ে এভি নোডে তার ইম্পালসটা কন্ডাক্ট করে এবং এভি নোড থেকে রাইট বান্ডেল বাউন্স, লেফট বান্ডেল বাউন্স হয়ে আলটিমেটলি পার্কিনজি ফাইবারে যায়। তো এখানে মনে রাখা প্রয়োজন যে আমাদের লেফট বান্ডেল বাউন্স যেটা আছে এখানে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল এবং লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল নামে আবার 2টা সাব ব্রাঞ্চ আছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে কন্ডাকশন অফ ইম্পালস হয় আমাদের যেই মানে জাংশনাল টিস্যু দিয়ে, এই কন্ডাকশন অফ ইম্পালস প্রত্যেকটা পার্টে এক এক রকম। তার মানে কোনোটার ভেলোসিটি একটু বেশি বা কন্ডাকশন যেই দ্রুতি বা বেগ এটা বেশি, আবার কোনোটা একটু কম। তো সব থেকে বেশি যেখানে দেখা যায় আমাদের কন্ডাকশন ভেলোসিটি সেটা হচ্ছে পার্কিনজি সিস্টেম। এই পার্কিনজি সিস্টেমে প্রতি সেকেন্ডে সে হচ্ছে 4 মিটার করে হচ্ছে আমাদের কার্ডিয়াক ইম্পালসটা কন্ডাক্ট করতে পারে। সব থেকে কম পারে হচ্ছে এসএ নোড আর এভি নোড। এসএ নোড আর এভি নোড শুধুমাত্র 0.05 মিটার পার সেকেন্ড পারে, এবং বাকি যেই অ্যাট্রিয়াল পাথওয়ে আছে, বান্ডেল অফ হিস, ভেন্ট্রিকুলার মাসেল, এগুলোও প্রোপাগেট করতে পারে, কিন্তু এগুলোর ভেলোসিটি একটু বেশি, সেটা হচ্ছে 1। মনে থাকবে, এটা একটু মনে রাখতে হবে। এখন কন্ডাকশনটা কী করে হয় আমি অলরেডি বলে ফেলেছি যে সাইনোয়েট্রিয়াল নোড থেকে প্রথমে আমাদের ইন্টারনোডাল পাথওয়ে অ্যাট্রিয়া যায়, অ্যাট্রিয়া থেকে এভি নোডে যায়, এভি নোড থেকে বান্ডেল অফ হিস, সেখান থেকে রাইট বান্ডেল বাউন্স এবং লেফট বান্ডেল বাউন্স হয়ে পার্কিনজি ফাইবারে যায়। স্পেশালাইজ জিনিসটা কি এখানে যে আমাদের লেফট বান্ডেল বাউন্সটা আবার 2টা ফ্যাসিকলে ভাগ হয়, একটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র, একটা হচ্ছে লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল। এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করবো, কেমন? তাহলে এটা ছিল আমাদের 3টা প্রপার্টি, খুবই স্পেশালাইজ প্রপার্টি। এখন চতুর্থ যে প্রপার্টিতে আমরা জানবো সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। এটা অলরেডি বলে ফেলেছি না, যে যদি কোনো অ্যাডিকুয়েট স্টিমুলাস দেওয়া হয় আমাদের যে হার্ট মাসেল সেটা হচ্ছে এক্সাইটেবল হয়, এবং এই এক্সাইটেবিলিটি সে কী করে শো করে? সে কন্ট্রাকশনের মাধ্যমে শো করে। তার মানে কি আমাদের হার্ট মাসেল ক্যান কন্ট্রাক্ট। ঠিক আছে, তো হার্ট মাসেল যে কন্ট্রাক্ট করে এটা 2টা ল ফলো করে। এই 2টা ল মাস্ট আমাদের লাগবে। এটা আমাদের রিটেনে তো আসেই, ভাইভাতেও ধরে, এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন। তার প্রথম লকে আমরা বলি হচ্ছে অল অর নান ল। আমরা যখন মাসেল কন্ট্রাকশন পড়েছি তখন একটা জিনিস পড়েছি যে মাসেল কন্ট্রাকশনের জন্য যে স্টিমুলাস, এই স্টিমুলাসের একটা নির্দিষ্ট লেভেল থাকা লাগে। এই লেভেলের নিচে গেলে সে কন্ট্রাক্ট করবে না, আর এই লেভেলের উপরে গেলে বা এই লেভেলে থাকলে সে কন্ট্রাক্ট করবে। এই যেই লেভেলে গেলে সে কন্ট্রাক্ট শুরু করবে এটাকে আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড লেভেল। একইভাবে অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা পড়েছি, তাই না, যে একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাওয়ার পরে আমাদের সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে, সোডিয়াম চ্যানেল ভিতরে চলে যাবে এবং আমাদের ডিপোলারাইজেশন বা আপওয়ার্ড রিফ্লেকশন হবে অফ অ্যাকশন পোটেনশিয়াল, তাই না? তো এই অল অর নান ল বলে যদি আমরা কন্ট্রাকশনের জন্য কোনো একটা স্টিমুলাস দিই যেটা অ্যাট অর অ্যাবোভ থ্রেশহোল্ড, তাহলে কার্ডিয়াক মাসেল হচ্ছে কন্ট্রাক্ট করবে। আর যদি এই স্টিমুলাসটা বিলো দ্য থ্রেশহোল্ড লেভেল হয় তাহলে সে কোনো দিনই কন্ট্রাক্ট করবে না। এটাকে আমরা বলি অল অর নান ল। হয় সে কন্ট্রাক্ট করবে যদি অ্যাডিকুয়েট স্টিমুলাস দেওয়া হয়, না হলে সে করবে না, সাব থ্রেশহোল্ড দিলে সে আর করবে না। এটাই অল অর নান ল। এটা আমরা মাসেল কন্ট্রাকশন বা অ্যাকশন পোটেনশিয়ালের ভিতরেও পড়েছি, তাই না? আরেকটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। ফ্রাঙ্ক স্টার্লিং ল বলে যে উইথিন ফিজিওলজিক্যাল লিমিট, মানে সব কিছুর তো একটা লিমিট থাকে। এই হার্ট মাসেলের যে ফিজিওলজিক্যাল লিমিট, এই ফিজিওলজিক্যাল লিমিটের ভিতরে তার যে ফোর্স অফ কন্ট্রাকশন, মানে সে তো কন্ট্রাক্ট করবে, তার কি জোরে কন্ট্রাক্ট করবে সেটা ডিপেন্ড করে তার ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার। মানে আমরা জানি যে হার্ট মাসেল প্রথমে ডায়াস্টল হয়,
আমার ভেন্ট্রিকুলার কথা যদি চিন্তা করি, ভেন্ট্রিকুল প্রথমে ডায়াস্টল হবে, ডায়াস্টল হয়ে ব্লাডের ফিলিং হবে, বাইরে থেকে ব্লাড আসবে, সেই ব্লাডটা এবার সে পাম্প করে বা জোরে স্ট্রোক করে উপরে পাঠিয়ে দিবে, তাই না, আমাদের হচ্ছে অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক দিয়ে। তো এই যে কত জোরে সে কন্ট্রাক্ট করবে এটা ডিপেন্ড করে যে কতটুকু এই হার্ট ফিলিং হয়েছে, ঠিক আছে। বেশি যদি ফিলিং হয় তাহলে কি হবে, ধরেন এতটুকু যদি ফিলিং, এটা মনে করেন ভেন্ট্রিকল, এতটুকু যদি ফিলিং হয় এবং এইটা মনে করেন হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা ওটা যাই হোক, ঠিক আছে, ধরুন এতটুকু ফিলিং হয়েছে, তাহলে এখানে মাসেল লেন্থটা কতটুকু আছে, এতটুকু। আর যদি ফিলিং আরও বেশি হয় তাহলে মাসেল লেন্থ আরও বেশি হবে, তাই না, এতটুকু ফিলিং হলে, তাহলে মাসেল লেন্থ যত বড় হবে কন্ট্রাকশন তত বেশি হবে। এই ফ্রাঙ্কেনস্টাইন ল দিয়ে এটাই বোঝাচ্ছে। তো আমরা জানি যেই বিষয়ের উপর নিয়ে আমাদের হার্টটা কাজ করে বা ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার যেই জিনিসটা ডিটারমাইন করে তাকে আমরা বলি হচ্ছে ইন্ডায়াস্টোলিক ভলিউম বা প্রিলোড। এই ইন্ডায়াস্টোলিক ভলিউম আর প্রিলোড নিয়ে পরবর্তীতে আমার ভিডিও আসবে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। আপাতত এটুকু জেনে রাখুন, ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার। এই ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার ইজ ডিটারমাইন্ড বাই ইন্ডায়াস্টোলিক ভলিউম অথবা প্রিলোড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অত ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে স্ট্রেপো ফেনোমেনন বা কেউ কেউ বলে স্টেয়ারকেস ফেনোমেনন বা ট্রেপে ফেনোমেনন। এটা হচ্ছে আমরা যদি কার্ডিয়াক মাসেলকে একটা স্টেনিয়াস প্রিপারেশনে নিই। এখন স্টেনিয়াস প্রিপারেশন কি, এটা মাথায় প্রশ্ন আসতে পারে। স্টেনিয়াস প্রিপারেশন হচ্ছে একটা স্পেশালাইজড টাইপ অফ প্রিপারেশন যেটা বিজ্ঞানী স্টেনিয়াস করেছিল, ঠিক আছে। এটা কোনো প্রিপারেশন বলতে কোনো কেমিক্যাল প্রিপারেশন না, বরং তিনি একটা সেটিং তৈরি করেছিল, যেই সেটিংয়ে আমাদের যে হার্টের যেই টিস্যুগুলো আছে কোনটার ভেলোসিটি কীরকম, কোনটা আগে কন্ট্রাক্ট করে, কোথা থেকে কোথায় আমাদের ইম্পালসগুলো প্রোপাগেট করে, এইটা সে দেখার জন্য এই স্টেনিয়াস একটা প্রিপারেশন করেছিল। এই স্টেনিয়াস প্রিপারেশনে যদি আমরা আমাদের হার্ট মাসেলকে একটা ইন্ডাক্টেড কারেন্ট দিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে হার্ট মাসেল যখন প্রথমে কন্ট্রাক্ট করা শুরু করবে তখন ফার্স্ট ফিউ যে কন্ট্রাকশন আছে সেই কন্ট্রাকশনগুলো গ্রাজুয়ালি সাইজে বাড়তে থাকবে। মানে প্রথম কন্ট্রাকশনটা যদি এতটুকু হয়, দ্বিতীয়টা এতটুকু হবে, তৃতীয়টা এতটুকু, চতুর্থ এতটুকু, পঞ্চম এতটুকু, ষষ্ঠ এতটুকু, সপ্তম এতটুকু, অষ্টম এতটুকু, দশম এতটুকু, আস্তে আস্তে এই কন্ট্রাকশনের যে হাইট এটা বাড়তে থাকবে এবং একটা লেভেল পর্যন্ত বাড়ার পরে এই যে কন্ট্রাকশনের যেই আমাদের যেই সাইজ এটা একসময় গিয়ে স্টেডি হয়ে যাবে, তারপরে আর বাড়বে না, এই সমান হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টেয়ারকেস ফেনোমেনন বা স্ট্রেপে ফেনোমেনন, মনে থাকবে। আচ্ছা, ইট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আরেকটা হচ্ছে ফাংশনাল সিনসাইশিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রায় প্রশ্ন এসে থাকে, হোয়াট ডু ইউ মিন বাই ফাংশনাল সিনসাইশিয়াম। ফাংশনাল সিনসাইশিয়াম হচ্ছে, আমরা একটু আগেই বললাম যে আমাদের যে হার্ট মাসেলগুলো আছে এটা পরস্পরের সাথে হচ্ছে কানেক্টেড থাকে কি দিয়ে, ভিতরের দিকে আমাদের মেমব্রেনটা ইনভেজিনেশন হয়ে একটা ইন্টারকালেটেড ডিস্কের মাধ্যমে। এই ইন্টারকালেটেড ডিস্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থাকে। আমরা হিস্টোলজিতে অলরেডি পড়েছি গ্যাপ জাংশন কি। গ্যাপ জাংশন হচ্ছে দুইটা সেলের মাঝখানে একটা জাংশনাল টিস্যু যার মাধ্যমে কোনো আয়ন বা কোনো ফ্লুইড বা কোনো নিউট্রিয়েন্ট চলাচল করতে পারে। তো গ্যাপ জাংশন হচ্ছে সব থেকে বড় টাইপের হচ্ছে ইন্টারসেলুলার অ্যাডহেশন, ঠিক আছে। তো এই গ্যাপ জাংশন যেহেতু এখানে থাকে, সুতরাং কার্ডিয়াক মাসেলের যে কোনো একটা মাসেলকে যদি আপনি স্টিমুলেট করেন, এই স্টিমুলেশন থেকে যে আয়নগুলো আছে সেটা গ্যাপ জাংশনের মাধ্যমে পরবর্তী ফাইবারে চলে যাবে, সেইখান থেকে পরবর্তীতে এবং কার্ডিয়াক মাসেল যেহেতু ব্রাঞ্চিং প্যাটার্নে থাকে, সুতরাং ধরেন আমি এইটা স্টিমুলেট করলাম, এটা গ্যাপ জাংশন এটাতে গেল, এটা থেকে আবার ব্রাঞ্চিং আছে এখানে গেল, এইখান থেকে আবার ব্রাঞ্চিং এখানে গেল, এইখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এভাবে পুরা কার্ডিয়াক মাসেলেই হচ্ছে ছড়িয়ে পড়বে। এই যে ছড়িয়ে পড়ার বিষয়টা বা একটা মাসেল স্টিমুলেট করলেই পুরা কার্ডিয়াক মাসেলটাই যে অ্যাজ আ ইউনিট হিসেবে আমাদের কন্ট্রাক্ট করবে বা ইউনিট হিসেবে রেসপন্স করবে, এটাকে আমরা বলছি হচ্ছে ফাংশনাল সিনসাইশিয়াম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা অ্যানাটমিতে পড়েছি যে আমাদের যেই অ্যাট্রিয়ামের যে মাসেল আছে এবং ভেন্ট্রিকুলের যে মাসেল আছে, এই দুইটা মাসেলের মাঝখানে একটা ইনসুলেটর হিসেবে কিছু ফাইব্রাস টিস্যু থাকে, যেগুলোকে আমরা অনেক সময় অ্যানুলাস বলে থাকি, তাই না। তার মানে আমাদের অ্যাট্রিয়ামের যেই ফাংশনাল সিনসাইশিয়াম আর ভেন্ট্রিকুলার যেই ফাংশনাল সিনসাইশিয়াম, এই দুটো কিন্তু আলাদা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের হার্টে যেই সিনসাইশিয়াম আছে এটা আসলে টু সেপারেট সিনসাইশিয়াম। কি একটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিনসাইশিয়াম যেটা অ্যাট্রিয়ামের ভিতরেই থাকে, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম যেটা ভেন্ট্রিকুলার ভিতরেই থাকে, কারণ এই দুইটা আবার সেপারেট করা থাকে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার জাংশনে বাই ফাইব্রাস টিস্যু, ঠিক আছে। কিন্তু এটা
তাহলে কন্ট্যাক্ট করে কি করে, মানে আমাদের এসএ নোডটা থাকে তো হচ্ছে তোমার আমাদের অ্যাট্রিয়ামে, তাহলে এই অ্যাট্রিয়ামের যেই ইম্পালসটা এটা ভেন্ট্রিকুলে কী করে যায়, একটাই পথ হয়, সেটা হচ্ছে এভি নোড। ঠিক আছে, এই এভি নোড দিয়ে যাওয়ার সময় যে কিছু পরিমাণ ডিলে হয় সেটাকে আমরা এভি নোডাল ডিলে বলি, আমরা একটু পরেই পড়বো কেমন। তাহলে এই যে আমাদের অ্যাট্রিয়াম থেকে যেই ইম্পালসটা সেটা হচ্ছে ভেন্ট্রিকুলে যাবে, যাওয়ার জন্য একটাই পথ হয়ে আছে, সেটা কি, সেটা হচ্ছে এভি নোড। এই এভি নোডের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে যেই মাসেল ফাইবারগুলো আছে বা যেই ফাইবারগুলো আছে এভি নোডে সেটা ভেরি স্মল ইন সাইজ, এবং এখানে গ্যাপ জাংশন অনেক কম, এবং এখানে প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি একটু পরে আমরা দেখব। এই তিনটা বৈশিষ্ট্যের কারণে দেখা যায় যে আমাদের যে এভি নোডের ভিতর দিয়ে আমাদের যে কার্ডিয়াক ইম্পালস এটা প্রোপাগেট করতে বা কন্ডাকশন করতে কিছুটা সময় লাগে। এই যে যেই দেরিটা হয় বা সময়টা লাগে এটাকে আমরা বলি এভি নোডাল ডিলে। এখন এটা কেন জরুরি চিন্তা করুন, আমাদের ভেন্ট্রিকলটা বা আমাদের অ্যাট্রিয়ামটা রিল্যাক্সেশন হওয়ার আগে তো তার পুরোটা ব্লাড হচ্ছে ভেন্ট্রিকলে দিয়ে দিবে, তারপরে তো আবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, তাই না? তো ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম থেকে পুরোটা ব্লাড নেওয়ার আগেই যদি কন্ট্রাক্ট করে ফেলে তাহলে তো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড আমাদের বডিতে যাবে না বা সিস্টেমিক সার্কুলেশনে যাবে না বা আমাদের অ্যাওর্টা দিয়ে বা পালমোনারি ট্র্যাঙ্ক দিয়ে যথাক্রমে আমাদের দেহ এবং লাঙে যাবে না, তাই না? তো এই এভি নোডাল ডিলের মাধ্যমে এভি নোড হচ্ছে আমাদের ভেন্ট্রিকলকে কিছুটা টাইম অ্যালাউ করে যাতে অ্যাট্রিয়ামের যে ব্লাডগুলো আছে সেগুলো পুরাটা ভেন্ট্রিকলের ভিতরে পাম্প করে দিয়ে দেয়, আর ভেন্ট্রিকল সেই অ্যাট্রিয়াম থেকে নেওয়া পুরাটা ব্লাড আমাদের দেহে পাঠিয়ে দিতে পারে পাম্প করার মাধ্যমে। ঠিক আছে, তো এই যে ডিলেটা এটা শুধুমাত্র যদি এভি নোডের কথা চিন্তা করি, খালি এভি নোডেই এই ডিলেটা হয় হচ্ছে 0.09 সেকেন্ড। আর যেই ইন্টারনোডাল পাথওয়েগুলো আছে না, এই পাথওয়েতেও কিছুটা ডিলে হয়, এটার পরিমাণ হচ্ছে 0.03 সেকেন্ড। আর যেটা হচ্ছে আমাদের এই যে এভি বান্ডেল বা বান্ডেল অফ হিজ কেমন, এইখানে যেই ডিলেটা হয় এটা হচ্ছে 0.04 সেকেন্ড। তো এটাকেই যদি আমরা টোটাল করি, টোটাল আমাদের যে ডিলেটা হয় সেটা হচ্ছে 0.16 সেকেন্ড। ঠিক আছে, তাহলে টোটাল ডিলে হচ্ছে 0.16 সেকেন্ড, যেখানে এভি নোড ইটসেলফ 0.09 সেকেন্ড, ইন্টারনোডাল পাথ হয়েছে 0.03 সেকেন্ড এবং এভি বান্ডেলে 0.04 সেকেন্ড। মনে থাকবে? আচ্ছা, এটা গেল। আরেকটা বৈশিষ্ট্য কি, টনিসিটি। টনিসিটি মানে আমরা স্কেলেটাল মাসেলের বা মাসকুলার ফিজিওলজিতে পড়েছি যে আমাদের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো সবসময় একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে থাকে, এবং এটা আমরা নিউরোফিজিওলজিতেও পড়বো কেমন। তো এই যে পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে আমাদের মাসেলটা থাকে, এই সাস্টেইন কন্ট্রাকশনকে আমরা বলি হচ্ছে টনিসিটি। এই টনিসিটি হচ্ছে আমরা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রেও দেখতে পাই। ঠিক আছে, এখন হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। একটু আগেই বললাম যে আমাদের এভি নোডের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক বেশি, এই কারণে এভি নোডাল ডিলেটা হয়ে থাকে। এখন এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি? রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে রিফ্র্যাকশন, মানে প্রতিহত করা। মনে করুন আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজের সময় আপনাকে অন্য একটা কাজ দেওয়া হলো, আপনি সেটা করলেন না, এটাকে বলা হবে রিফ্র্যাকশন। এক্স্যাক্টলি আমাদের হার্ট মাসেলও একইভাবে কাজ করে। যখন আমাদের হার্ট মাসেল অলরেডি একটা অ্যাকশন পোটেনশিয়ালে স্টিমুলেশন হয়ে আছে, তার ভিতর দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল প্রোপাগেট করছে, অ্যাকশন পোটেনশিয়াল একটা চলাকালীন সময়ে আপনি আরেকবার খোঁচা দিয়ে তাকে স্টিমুলেট করতে পারবেন না। এই যে কার্ডিয়াক মাসেল ইজ রিফ্র্যাক্টেবল টু রিস্টিমুলেশন, এটাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবং এটাকে যদি ডিফাইন করতে হয়, এটা অ্যাকচুয়ালি দ্য ইন্টারভাল অফ টাইম during which a normal cardiac impulse can re-excite an already excited area of the cardiac muscle. তার মানে কার্ডিয়াক মাসেল যদি অলরেডি এক্সাইটেড থাকে সেক্ষেত্রে আপনি তাকে আর রিএক্সাইটেড করতে পারবেন না বাই স্টিমুলেশন। ঠিক আছে, তো এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। আমরা এটা আরও ভালো বুঝতে পারবো যখন আমাদের যে পরবর্তী ভিডিওতে যখন আমরা অ্যাকশন পোটেনশিয়ালটা নিয়ে জানবো কেমন। তো আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের কিছু স্টেজ থাকে। প্রথমে হচ্ছে আমাদের ডিপোলারাইজেশন, ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন, আমাদের প্লাটো ফেজ, তারপরে রেড র্যাপিড ডিপোলারাইজেশন, তারপরে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো আমাদের অ্যাবসলিউট যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি, যে আপনি যত শক্তিশালী স্টিমুলাসই দেন না কেন এই অবস্থাতে আপনি আর কার্ডিয়াক মাসেলকে স্টিমুলেট করতে পারবেন না। কারণ কি, এইখানে যেই সোডিয়াম চ্যানেল আছে সোডিয়াম চ্যানেলগুলোর গেট ক্লোজ হয়ে যায় বা ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়। আমরা তো আমাদের নার্ভের অ্যাকশন পোটেনশিয়ালে পড়েছি যে সোডিয়াম ইনফ্লাক্সের মাধ্যমে আমাদের ডিপোলারাইজেশনটা হয়। তো যদি এই ডিপোলারাইজেশনের জন্য যেই সোডিয়ামটা অ্যাক্টিভেট হবে সেই চ্যানেলে যদি ইনঅ্যাক্টিভেট থাকে তাহলে আপনি স্টিমুলাস দিয়ে কী করবেন আর না দিয়ে কী করবেন, সেটা তো আর অ্যাক্টিভেট হবে না বা কোনো স্টিমুলাস নেবে না বা ডিপোলারাইজেশন হবে না। এক্স্যাক্টলি এই কাজটা হয় হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের ক্ষেত্রে। এখানে দেখা যায় যে আমাদের যেই সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যায়।
যার ফলে যত শক্তিশালী রেসপন্সই আপনি দেন না কেন, স্টিমুলাসই দেন না কেন, আমাদের কার্ডিয়াক মাসেলটা রেসপন্স করবে না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবং এটা আমাদের ডিপোলারাইজেশন, তারপরে ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন, আর আমাদের হচ্ছে প্লাটু, তারপরে লেট র্যাপিড ডিপোলারাইজেশনের অর্ধেকটা, এতটুকু নিয়ে হচ্ছে আমাদের এই অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড গঠিত হয়। এবং এটা ডিউরেশন মোটামুটি 0.25 থেকে 0.3 সেকেন্ড পর্যন্ত। আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে, ঠিক আছে, আপনার কার্ডিয়াক মাসেল একবার এক্সাইটেশন হয়ে গেছে, আর এক্সাইটেশন হবে না, কেমন? কিন্তু কিছু থাকে তো লোভী, তাই না? লোভী মানুষকে একটা খুব ভালো কাজে আছে, আপনি তাকে যদি বেশি টাকার লোভ দেখেন, সে হয়তো অন্য কাজে চলে যাবে। এই রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডটা এক্স্যাক্টলি সেরকম। এইখানে আপনি কার্ডিয়াক মাসেলকে এক্সাইট করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে সে বর্তমানে যেই স্টিমুলাসে আছে তার থেকে বেশি স্টিমুলাস আপনাকে দিতে হবে, এবং এটা অনেক স্ট্রং হতে হবে। তার মানে আমরা যদি শুদ্ধ ভাষায় বলি, দ্য টাইম আফটার দ্য অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড during which another impulse can be evoked only if strong stimulus is applied. এখন স্ট্রং স্টিমুলাস কেন লাগবে? কারণ এই যে আমাদের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা যখন শেষ হচ্ছে 0.25 থেকে 0.3 সেকেন্ড পর্যন্ত, তারপরে আমাদের সোডিয়াম চ্যানেলগুলো আবারও আস্তে আস্তে অ্যাক্টিভেশন হওয়া শুরু হয়। তাহলে মানে স্মল নাম্বার অফ সোডিয়াম চ্যানেল এখন অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখন এই স্মল নাম্বার দিয়ে তো কাজ হবে না, এই কারণে আপনি যদি আরও শক্তিশালী কোনো কিছু মারেন, শক্তিশালী একটা স্টিমুলাস দেন, তাহলে দেখবেন এই যে যেই স্মল নাম্বার অফ সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন হয়েছিল, এটা কাজ করা শুরু করবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের যে লেট র্যাপিড ডিপোলারাইজেশন তার সেকেন্ড হাফ নিয়ে গঠিত হয়, এবং এটা খুবই অল্প ডিউরেশনের জন্য পসিবল, সেটা হচ্ছে 0.05 সেকেন্ড। এখন এটার ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্স এইটাই যে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের কারণে এইটা কার্ডিয়াক মাসেলকে এনশিওর করে যাতে কার্ডিয়াক মাসেল টিটানাইজড না হয়ে যায়। আমরা টিটানি নিয়ে পড়বো ভবিষ্যতে, কোনো টেনশন নেই। টিটানি মানে মাসেলটা হচ্ছে ফ্যাটিক হয়ে যায় বা কোনো কাজ করতে পারে না। টিটেনাসের কথা শুনেছেন না? অনেকটা এরকম। তাহলে টিটানাইজড হয়ে যাবে না, কার্ডিয়াক মাসেল ফ্যাটিক হবে না বা অবসাদগ্রস্ত হবে না। কারণ কি, কার্ডিয়াক মাসেল যদি ফ্যাটিক হয়ে যায়, সে তো পাম্প করা বন্ধ করে দিবে। পাম্প করা বন্ধ করে দিলে আমরা অক্কা পেয়ে যাব, সুতরাং ফ্যাটিক হবে না। আরেকটা কি, আমাদের যে কার্ডিয়াক মাসেলকে এনাফ টাইম সে পারমিট করে। কারণ কি, কার্ডিয়াক মাসেলের নিজেরও তো পুষ্টি দরকার, সে তো নিজে সারাদিন কাজ করে, সারা রাত কাজ করে। তো তার যেই পুষ্টির প্রয়োজন, সেটা যাতে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পেতে পারে, এই কারণে একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড তার প্রয়োজন। ঠিক আছে, এখন আসুন আর একটা বৈশিষ্ট্য যেটা আমাদের কার্ডিয়াক মাসেল নেভার ফ্যাটিক। এর একটা কারণ কি, একটা কারণ আমরা অলরেডি পড়ে ফেলেছি, যে প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। আমাদের কার্ডিয়াক মাসেলের যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা অনেক প্রলং। তো এই প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ডের কারণে আমাদের কার্ডিয়াক মাসেল যদি অলরেডি এক্সাইটেড থাকে, সেটাকে আপনি আরেকবার হচ্ছে এক্সাইট করতে পারবেন না। যদি না পারেন, তাহলে সে তাকে ফ্যাটিক করতে পারবেন না, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, আমাদের স্কেলেটাল মাসেলে যে ব্লাড সাপ্লাই থাকে, তার থেকে আমাদের কার্ডিয়াক মাসেলের 4 গুণ বেশি ব্লাড সাপ্লাই থাকে। তো কেউ একটা মানুষ ধরেন কাজ করছে সারাদিন, তাকে যদি আপনি খাবারটাও ঠিক মতো দেন, মানে পরিমাণ মতো তাকে খাবার দেওয়া হয় এবং বেশি পরিমাণে দেওয়া হয়, তাহলে সে ভালো কাজ করবে, তাই না? সে তো আর অবসাদগ্রস্ত হবে না। তো এখানে যেহেতু রিচ ব্লাড সাপ্লাই থাকে এবং এটা 4 টাইমস গ্রেটার দ্যান দ্য স্কেলেটাল মাসেল, এই কারণে দেখা যায় এখানে যেই কার্ডিয়াক মাসেলটা, এটা ফ্যাটিক হয় না, এটা সবসময় কাজ করতে পারে, কারণ সে তার যা দরকার কাজ করার জন্য সে তা পেয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, আমাদের কার্ডিয়াক মাসেলে কখনো অ্যানারোবিক মেটাবলিজম হয় না। আমরা জানি যখন কোথাও অ্যানারোবিক মেটাবলিজম হয়, সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আর এই ল্যাকটিক অ্যাসিড একটা বদমাস, সে কী করবে, সে মাসেলকে ফ্যাটিক করে দিবে। ওই তো অনেক সময় আমরা কাজ করলে দেখা যায় না, আমাদের পায়ে ব্যথা করে, কাফ মাসেল। এটা কেন হয়? কারণ যখন আমরা অনেক বেশি কাজ করি বা এক্সারসাইজ করি, তখন এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ওইখানে কী হবে, এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর এই ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের এখানে পেইন ফিল হয়। তো হার্ট মাসেলে যেহেতু অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই আছে এবং এখানে অ্যারোবিক মেটাবলিজম হবে, সে কারণে যেহেতু ব্লাড সাপ্লাই অ্যাডিকুয়েট আছে, অক্সিজেনটা অ্যাডিকুয়েট পাবে, আর অ্যাডিকুয়েট অক্সিজেন পাওয়া মানেই সে হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস করবে। সুতরাং নো চান্স অফ প্রডিউসিং ল্যাকটিক অ্যাসিড যেহেতু প্রোডাকশন করবে না, সুতরাং এখানে ফ্যাটিক হওয়ার কোনো চান্স নেই। আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনো একটা জিনিস যদি খুব বেশি কাজ করে, তাহলে তার কী লাগবে, অনেক শক্তি লাগবে। আর আমরা জানি দ্য স্টোর হাউস অফ এনার্জি ইন আওয়ার বডি, ইন এভরি সেল অফ আওয়ার বডি ইজ মাইটোকন্ড্রিয়া। তো এই কার্ডিয়াক মাসেলে প্রচুর 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 পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। এত পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে যে কার্ডিয়াক মাসেলে সারা জীবন কাজ করার জন্য যতটুকু শক্তি লাগে, সে তার থেকে বেশিও দিতে পারবে। এই রিসিন মাইটোকন্ড্রিয়া এই কারণেও একটা কজ যে আমাদের কার্ডিয়াক মাসেল কোনোদিন ফ্যাটিক হয় না।
তাহলে 4টা কারণ আমাদের মনে রাখতে হবে কার্ডিয়াক মাসল কেন ফ্যাটিক হয় না। একটা হচ্ছে প্রলংড রিফ্র্যাক্টরি পিরিয়ড, একটা হচ্ছে ব্লাড সাপ্লাই অনেক বেশি, একটা হচ্ছে অ্যানারোবিক মেটাবলিজম হয় না বা অ্যারোবিক মেটাবলিজম হয়, আর একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া অনেক 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 বেশি থাকে। এবার আরেকটা প্রপার্টি আমাদের পড়তে হবে, এটা লাস্ট প্রপার্টি, সেটা হচ্ছে আমাদের যখন মাসেল কন্ট্রাকশন আমরা পড়েছি তখন আমরা দেখেছিলাম যে আমাদের স্কেলেটাল মাসেল যে কন্ট্রাকশন, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনের জন্য আমাদের মাসেল ফাইবারের ভিতরে যে সার্কোপ্লাজম থাকে, এই সার্কোপ্লাজমের ভিতরে ক্যালসিয়ামের স্টোর থাকে। এই সার্কোপ্লাজমের যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটাই আমাদের সার্কোপ্লাজম থেকে বাইরে এসে এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিংটা করে আমাদের মাসেল কন্ট্রাকশনটা করে ইন কেস অফ স্কেলেটাল মাসেল। আমাদের কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে সমস্যাটা কি, কার্ডিয়াক মাসেলের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম এটা নট ওয়েল ডেভেলপড, এবং এর ভিতরে যে ক্যালসিয়াম স্টোর থাকে তার পরিমাণও অনেক কম। তো যেহেতু একদিকে তার সার্কোপ্লাজমিক রেটিকুলামটা অতটা ওয়েল ডেভেলপ না, আর একদিকে তার যে ক্যালসিয়াম স্টোরের পরিমাণ আছে আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে সেটার পরিমাণও অনেক কম। এই কারণে এই অল্প পরিমাণ ক্যালসিয়াম দিয়ে সে আসলে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনটা মেনটেন করতে পারবে না, বা কন্ট্রাকশন করলেও অ্যাডিকুয়েট অ্যামাউন্ট বা ব্লাড পাম্প করার জন্য যতটুকু কন্ট্রাকশন প্রয়োজন ততটুকু সে করতে পারবে না। এই কারণে আল্লাহ আমাদের বডিটাকে এভাবেই তৈরি করে রেখেছে যে আমাদের কার্ডিয়াক মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন বাইরে থেকে আমরা টি টিউবিল নিয়ে পড়েছি, তাই না, মাসেল কন্ট্রাকশনের ভিতরে ওই টি টিউবিল দিয়ে ক্যালসিয়াম হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেলের ভিতরে ঢুকে যায়। কার্ডিয়াক মাসেলের ভিতরে যদি যখন ঢুকে যায় সে এই ক্যালসিয়াম দিয়ে এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং করতে পারে, প্লাস সাথে তো সার্কোপ্লাজমিক রেটিকুলামের কিছু ক্যালসিয়াম আছেই। এই 2 ক্যালসিয়াম মিলে খুব স্ট্রং একটা কন্ট্রাকশন করে। বোঝা গেল? তাহলে এটা একটু মনে রাখতে হবে যে রিকোয়ার্স এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম টু কন্ট্রাক্ট। এখন আসুন আমাদের স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেলের ফিজিওলজিক্যাল ডিফারেন্সটা কি। এটা আমরা অনেকবার পড়েছি এবং আমরা ইন্টারমিডিয়েটেও পড়েছি, তাই না? সেম ওই কলাগুলোই লেখা আছে, জাস্ট এক্সট্রা কতগুলো কথা লেখা আছে, কোনটা ফার্স্ট, কোনটা টিউবুল থাকে, কোনটা গ্যাপ জাংশন থাকে, কোনটা ইন্টারক্যালারের ডিস্ক থাকে, এই বিষয়গুলো অনেক স্ক্রিনশট নিয়ে আমরা দেখে নিতে পারবেন। এটা জাস্ট আমি কী বলো এটাকে গাইডন থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এখানে মেরে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার নিজের কোনো কিছু নেই। তো আমি আশা করি কিছুটা হলে আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এভাবে বুঝে যদি পড়ি আশা করি কার্ডিয়াক ফিজিওলজি আপনাদের কাছে আর কঠিন লাগবে না। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যেই অ্যাকশন পোটেনশিয়ালটা আছে কার্ডিয়াক মাসেল এবং কার্ডিয়াক টিস্যুর, সেগুলো নিয়ে জানবো। তো আমি আরেকবার রিপিট করে দিই, আমাদের এক্সাইটেবিলিটি একটা কার্ডিয়াক মাসেলের প্রপার্টি, তারপর অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি, তারপরে হচ্ছে আমাদের স্টেয়ারকেস বা ট্রেপে ফেনোমেনন আমার ফাংশনাল সেন্সাইশন হিসেবে কাজ করে, এভিনোডাল ডিলেই থাকে, টনিসিটি হয়, রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, কখনো ফ্যাটিক হয় না, এবং এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম লাগে তার কন্ট্রাকশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।